শুক্রবারের দিন যে দেশের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে তা আসলে আমরা কেউই ভাবতে পারি নাই। আমাদের বোনদের প্ল্যান ছিল আমরা বুধবারে যেহেতু যাইতেছি বাসায়, আমরা ফ্রাইডে পর্যন্ত থাকবো, তারপর যে যার বাসায় চলে যাব। বাট এইদিকে দেশের যে একটা অবস্থা হয়েছিল এই শুক্রবারের দিন, সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই নাস্তা করতেছিলাম, তখনও চিন্তা করতে পারি নাই দেশের পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাবে। তো চিন্তা করছি বিকেলের দিকে সবাই যার যার বাসায় চলে যাব খাওয়া দাওয়া করার পরে। আমার ছোট বোন তো তার আগের দিনই বাসায় চলে যেতে চাইছিল। আমরা সবাই বললাম আজকে থেকে যা, আর আব্বু এদিকে বললো আজকে থেকে যাও, কালকে তোমাদের জন্য বড় একটা ইলিশ মাছ আনবো, এটা খেয়ে তারপর তোমরা যাইও। তো এই জন্য সবাই থেকে গেল। আর এদিকে আব্বু সকালবেলায় এই ইলিশ মাছ আনছিল। ইলিশ মাছের ভিডিওটা আমি আর নিতে পারিনি, আমার মনে ছিল না। তারপর দেখলাম যখন কাটতেছিল তখন গিয়ে এই ভিডিওটা নিচ্ছি। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এই সাদা ইলিশ রান্না করছে। আমাদের বাসায় এভাবে ইলিশ রান্না করাকে সাদা ইলিশ বলে, অনেকে আবার এভাবে ইলিশ রান্না করাকে ইলিশ কোরমা বলে, বাট আমাদের বাসায় সাদা ইলিশই বলে থাকে। যাই হোক, রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম শরণের কোলে আমার ছোট বোনের মেয়ে মেহেরিশকে নিয়ে শরণ অনেকক্ষণই হাঁটতেছিল। তার মধ্যে এসে শরণ তানজিকে বলতেছে, দেখো তো আমার কপালটা কেন ভিজা। মানে ও যে কোলে নিয়ে হাঁটতেছিল, মেহেরিশ যে পটি করছে ও এটা বলতেই পারে না, ওর হাতের ওপর করছে, ও হাত আবার কপালে দিচ্ছে। কপালে ভিজা দেখে ওর বউকে কে বলতেছে আমার কপালটা ভিজা কেন। যাই হোক, ও মনে করছিল ওর প্রেশার হাই হয়ে গেছে, ও ঘামতেছে, সেজন্য ও বলছে মেহেরিশকে খুলে নেওয়ার জন্য। আর ওইটা যে পটি ছিল এইটা শরণ একটুও মনে করতে পারে নাই। শরণের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছিলাম, শরণ তোমার অনুভূতি কি? তোমার তো এখনো বেবি হয় নাই, বেবি হওয়ার আগে এই অনুভূতিটা কেমন লাগতেছে? এইটা নিয়েই আমরা অনেক হাসতেছিলাম। আর বেচারা শরণ, ও হাসবে না ও কি বলবে, ও কিছুই বলতেছিল না, শুধু মুচকি মুচকি হাসতেছিল। আচ্ছা যাই হোক, বাদ দেই। এইদিকে আব্বু হুসামকে নিয়ে যেই বাসায় গেছি তখন থেকে শুরু হয়েছে হুসামের চুল বড় হয়ে গেছে, ওর চুল কেন কাটাইতেছ না, ওর চুল কাটাও। হুসামের চুল কাটতে গেলে ও অনেক কান্নাকাটি করে, সে কারণে আসলে আমিও সেলুনে নিয়ে যেতেছিলাম না ওকে। সেলুনে ওকে নিয়ে গেলেই ও পুরাটা সেলুন কান্নাকাটি করে মনে হয় মাথার উপর উঠে ফেলে, এতটা বিরক্ত করে শেষে নিজেই ফেড আপ হয়ে যায়। গতবার আব্বু ওর চুল কাটানোর জন্য একটা লোক নিয়ে আসছিল বাসায়, ওই লোকটা দিয়ে ওর চুল কাটাইছিলাম, আর এত কান্নাকাটি করছিল বাসায়, পুরো বাসাটা যেমন উঠাইছে, মানে কি যে একটা অবস্থা করছিল। এবারও আব্বু ওর চুল কাটার জন্য একটা ছেলেকে বলে আসছে, বাট ও আর ওই দিন আসতেছিল না। ওই দিন ফ্রাইডে ছিল, আর ফ্রাইডের দিনই তো দেশের অবস্থা অনেক খারাপ ছিল। আমাদের তো বনশ্রী 8 নাম্বার রোডটা বন্ধ রাখছে, কেউ ওই রাস্তা দিয়ে যেতে পারবে না। তারপর আমরা আমাদের এই গলির এই সেলুনটার মধ্যেই আসছিলাম যে ওইখানে আর যাবো না, এখান থেকে দেখি কাটে নাকি, যদি কান্নাকাটি করে। বাট ওই দিন দেখলাম ও কোনো কান্নাকাটি করে নাই, চুপচাপ কি সুন্দর করে মাশাল্লাহ তার চুলগুলো কাটতে দিল। একবার চিন্তা করছিলাম ওর সব চুলগুলোই ফেলে দেবো, বাট আব্বু বারবার না করে দিচ্ছে ওর চুল যেন সব ফেলে না দেই, ওকে যেন আমরা ন্যাড়া না করে দেই, ওকে জাস্ট আমি হেয়ার কাট দিয়ে আনি। তো সেটাই আমার করতে হয়েছে। আর ও হ্যাঁ, হুসামের এই চুল কাটাতে গিয়ে যে একটা বিপদে পড়ছিলাম আমরা, আমি তো ভয়ে শেষ। যেহেতু ওই দিন দেশের অবস্থা অনেকই খারাপ ছিল, অনেক বেশি ছিল, আমরা তো মনে করছি গলির ভিতরে আর কি হবে, তাই আর কি ওর চুল কাটতেছিল। তার মধ্যে এমন দৌড়াদৌড়ি শুরু হয়েছে, আমাদের সেলুনের তো শাটার যেটা এটা তাড়াতাড়ি করে অফ করে দিছে। আমি তো হুসামকে নিয়ে ভয়ে চুপ করে আসছি, আর সবাই বলতেছে কোনো কথা বলতে না। সেলুনের মধ্যে ছিলাম আমি, আমার ভাই, আমার ভাগিনা, আর হুসাম, আর যে ছেলেটা চুল কাটতেছিল ওই ছেলেটা। আন্নান তো বারবার বলতেছে আরে ভয় পাইও না, কিছু হবে না, এত ভয় পাইতেছো কেন? আমি তো ভিডিও অফ করে চুপ করে বসেছিলাম, কি ভিডিও করব। যখন শাটার অফ করছে তখনই আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, আল্লাহ কি জানি হয়। কারণ আমাদের ফরাজির ওইখানে অনেক গ্যাঞ্জাম হয়েছে, আর কিছুক্ষণ পরপরই শুনতেছি হসপিটালে একজনের পর একজন আসতেছে। মানে আমার এই কথা শোনার পর থেকে আমার আর কিছুই ভালো লাগতেছিল না। তারপর কোনো মতে ওর চুলটা কেটে তাড়াতাড়ি করে বাসায় আসি। দেশের পরিস্থিতি যে এতটা খারাপ হয়ে যাবে তখন কোনো মতেই বুঝতে পারি না। আমরা তো আরো প্ল্যান করছি খাবার টাবার খেয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, আমরা সব বোনেরাই রওনা দিব। যখন আমি বাসায় এসে বললাম এই কাহিনী, সবটি চুপ হয়ে গেছে, কেউ আর বাসার থেকে বের হওয়ার সাহস পাইল না। মনে হইতেছে সবাই আমরা আটকা পড়ে গেলাম, কবে এই দেশের পরিস্থিতি ভালো হবে আর আমরা কবে বের হইতে পারবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আর এইদিকে সন্ধ্যায় আব্বুর সাথে হুসাম বসেছিল, আব্বু মুড়ি খাইতেছে, ও এখানে বসেই মুড়ি খাইতেছে। ওকে বাইকে পিছে বসো, হ্যাঁ বাইকে পিছে বসো।
এটা আমার মামাতো ভাইয়ের ছেলে, ও বলতেছে সায়রাকে বাইকে ওঠার জন্য, ওকে নিয়েও ঘুরতে যাবে। এইটা নিয়ে আমরা একটু মজা নিতেছিলাম। আর এখানে টিভি ছেলেও আমরা বসেছিলাম কি দেখাইতেছে এটা দেখার জন্য, দেশের কি পরিস্থিতি এটা জানার জন্য। মানে তখন আর কিছুই ভালো লাগতেছে না, শুধু টিভি আর মোবাইল এই দুইটা ছাড়া মনে হয় আর কারোর সাথে কোনো কথা বলতেও ভালো লাগতেছে না। তখনই টিভিতে হেডলাইন আসলো অনির্দিষ্টকালের জন্য কারফিউ দেওয়া হয়েছে। এই কথা শোনার পর আমরা তো সবাই আবার চুপ হয়ে গেলাম। এখন আমরা বাসায় যাব কিভাবে, সব একটা বাসার মধ্যে আটকা পড়ে গেলাম। যাই হোক, এগুলো চিন্তা করে রাতের বেলা খাওয়ার জন্য আসলাম কি কি ছিল রাতের জন্য, তো এগুলো দেখতেছিলাম। যারা পোলাও খাবে তাদের জন্য পোলাও রান্না করা ছিল, আবার যারা ভাত খাবে ভাতের সাথে আলু ভর্তা, ডাল, গরুর মাংস সবকিছুই ছিল, যে যেটা দিয়ে খায়। আমিও রাতের জন্য খাবার নিয়ে আসলাম। আর এই তো আমি পেটুসা আর হোসামকে নিয়ে খেতে বসে পড়লাম। ওই দিন সবাই লেট করেই ভাত খাইছে। বারবার আমরা টিভি ছেড়ে দেখতেছিলাম আসলে দেশের পরিস্থিতি এখন কি, মোবাইল বারবার দেখতেছিলাম, নিউজ ফিড চেক করতেছিলাম কি আসলো, দেশের এখন কি অবস্থা চলতেছে। এটা নিয়ে আসলে সবার ভিতরে একটা কেমন আতঙ্ক কাজ করতেছিল, কিছুই ভালো লাগতেছিল না। রাত 3টার দিকে সবাই একসাথে বসে আল্লাহ রাসূলের শানে একটু সামা শুনতেছিলাম। আল্লাহ রাসূলের শানে এই সামা শুনতে বসলে ভিতরটা যে কেমন একটা শান্তি কাজ করে, তখন এই শান্তিটাই লাগতেছিল আমাদের ভিতরে, আর শুনতেও ভালো লাগতেছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তোমার আলো বুকেতে রেখে আল্লাহকে সেজদা করবো আমি নামাজে বসে। আরে শয়নে নবী স্বপনে নবী দিবানিশি তোমায় চাই। শয়নে নবী স্বপনে নবী দিবানিশি তোমায় চাই।